সো ওয়েলকাম বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবার প্রথমেই আমি ক্ষমা প্রার্থী এতদিনকার একটা লং গ্যাপের জন্য, কিন্তু আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার কারণে আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আজকের আমাদের ভিডিও টপিক কি তুমি দেখতেই পাচ্ছ। আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন জিনিসটা কি আজকে আমরা সেটা জানবো। ইন ডেপথে ভিডিওটা হবে, একটু লং হতে পারে ভিডিওটা, প্লিজ স্কিপ করবে না, এটা আমার বিনীত অনুরোধ। কারণ আমি তোমাকে এ টু জেড প্রত্যেকটা ইনফরমেশান স্টেপ টু স্টেপ দিতে থাকবে ডিএনএ রেপ্লিকেশনের। তাহলে চলো শুরু করা যাক ডিএনএ রেপ্লিকেশন। তো সবার প্রথমে আগে আমরা জেনে নিই ডিএনএ রেপ্লিকেশনের ডিএনএ বলতে কি বুঝছি আমরা। এমনকি দেখো এখানে লেখা রয়েছে, আমি তোমাদের মার্ক করেও দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা রয়েছে ডিএনএ রেপ্লিকেশন ইজ দ্য প্রসেস অফ প্রডিউসিং টু আইডেন্টিক্যাল কপিস অফ ডিএনএ ফ্রম ওয়ান অরিজিনাল ডিএনএ মলিকিউল। মানে কি, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে একটা প্রসেস যেখানে দুটো আইডেন্টিক্যাল কপিস অফ ডিএনএ তৈরি হবে একটা অরিজিনাল ডিএনএ থেকে। মানে সাপোজ ধরো এখানে এটা একটা ডিএনএ, একটু মিস্টেক হয়ে গেছে, যাই হোক এটা একটা ডিএনএ। তো এখান থেকে তোমার দুটো আইডেন্টিক্যাল কপিস তৈরি হবে ডিএনএ, যেটার মধ্যে একটা ধরো রেড কালারের তৈরি হবে ডিএনএ, আর একটা ধরো কিছু অন্য কালারের তৈরি হবে ডিএনএ। তার মানে কি, এই যে এই একটা ডিএনএ থেকে তোমার দুটো ডটার ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে, এটাকে বলা হচ্ছে কি তোমার ডিএনএ রেপ্লিকেশন। এবার ডিএনএ রেপ্লিকেশনটা জানার আগে আমাদের জানতে হবে ডিএনএ কি। তো যে এখন কি এখানে দেখতে পাচ্ছ, ডিএনএ ইজ মেড আপ অফ মিলিয়ন্স অফ নিউক্লিওটাইডস হুইচ আর কম্পোজড অফ ডিঅক্সিরাইবোজ সুগার উইথ ফসফেট অ্যান্ড বেস। মানে ব্যাপারটা কি, ডিএনএ কী কী দিয়ে তৈরি, মিলিয়ন্স অফ নিউক্লিওটাইড, মানে এই নিউক্লিওটাইড তার সঙ্গে কী কী রয়েছে যেগুলো কম্পোজ করেছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিএনএ ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার, তার সঙ্গে কী রয়েছে ফসফেট অ্যান্ড বেস। তাহলে দেখা যাবে ডিএনএ স্ট্রাকচারটা কী, তারপরে তো আমরা রেপ্লিকেশনে ঢুকবো। যেমন এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ডিএনএ স্ট্রাকচার। ডিএনএ কী কী দিয়ে তৈরি তোমাকে বললাম, ডিএনএ তৈরি একটা নিউক্লিওটাইড বেস। এই যে যেমন কি এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড বেস যার মধ্যে এ টি সি জি, এ ফর অ্যাডেনিন, টি ফর থাইমিন, সি ফর সাইটোসিন, জি ফর গুয়ানিন। এই চারটে বেস থাকে, চারটে বেসের সিকোয়েন্সে ডিএনএ তৈরি হয়। আর আরেকটা থাকে যেটা হচ্ছে আরএনএ, যেখানে এই যে চারটে বেসের একটা জায়গায় যেখানে টি যেটা আছে, সেই টি এর জায়গায় থাইমিনের জায়গায় থাকে হচ্ছে এখানে ইউরাসিন। যাই হোক সেটা আমরা পরে আসছি, তো ওটা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। তো এটা রয়েছে নিউক্লিওটাইড বেস, এটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড বেস। তারপরে কি রয়েছে রাইবোজ সুগার। আমরা আগেই পড়ে এসেছি বায়োকেমিস্ট্রি সেশনে যে রাইবোজ মানে পেন্টোহেক্সোস। তাহলে পেন্টোহেক্সোস মানে কি, মানে পেন্টোস মানে পাঁচখানা রিং ফর্ম করবে, মানে পাঁচখানা কার্বন থাকবে আর কি, সরি। তো এটা হচ্ছে রাইবোজ সুগার, ঠিক আছে, যেটাকে আমরা পেন্টোহেক্সোস বলতে পারি। তার সঙ্গে কি থাকবে, ফসফেট গ্রুপ, একটা ফসফেট গ্রুপ থাকবে। মানে এই ফসফেট প্লাস রাইবোজ সুগার প্লাস এই নিউক্লিওটাইড বেস, এই তিনটে মিলে আমাদের কি তৈরি হবে, এই তিনটে মিলে আমাদের তৈরি হবে এই ডিএনএ। এবার আমরা সবাই জানি ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডার্ড হেলিক্স, মানে এর দুটো স্ট্র্যান্ড আছে, যেমন কি এটা একটা স্ট্র্যান্ড আবার এটা একটা স্ট্র্যান্ড। দুটো স্ট্র্যান্ডের মধ্যে এই যে মিডিলের যেই পার্টগুলো আছে, এগুলো হচ্ছে সিকোয়েন্স। যেমন কি এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে এই যে অ্যাডেনিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, থাইমিনের সাথে অ্যাডেনিন, এইগুলো রয়েছে। এবার এগুলো কি র্যান্ডামলি যুক্ত হচ্ছে না, এগুলো একদমই র্যান্ডামলি যুক্ত হচ্ছে না। ভালো করে দেখো, যেখানে যেখানে অ্যাডেনিনের সঙ্গে থাইমিনের বন্ডটা রয়েছে, মানে এটা যেমন অ্যাডেনিন থাইমিন, তারপরে
এটা যেমন অ্যাডিনিন থাইমিন, এটা যেমন অ্যাডিনিন থাইমিন, সব কটার মধ্যে দুটো ডট 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 দেওয়া রয়েছে। তার মানে কি এই দুটোর মধ্যে মানে অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে অলওয়েজ দুটো হাইড্রোজেন বন্ড থাকে। দ্যাটস ওয়াই এখানে দুখানা ডট 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 দেওয়া রয়েছে, এই দুটো হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই জন্য অ্যাডিনিন আর থাইমিনের স্টেবিলিটি সাইটোসিন আর গুয়ানিনের থেকে অনেকটাই কম, কারণ সাইটোসিন আর গুয়ানিনে দেখো এখানে 3খানা হাইড্রোজেন বন্ড দেওয়া রয়েছে, যেখানে যেখানে সাইটোসিন আর গুয়ানিন আছে দেখো এখানে 3খানা করে হাইড্রোজেন বন্ড দেওয়া রয়েছে, এখানে 3খানা করে হাইড্রোজেন বন্ড দেওয়া রয়েছে দেখো, মানে সাইটোসিন আর গুয়ানিনের স্টেবিলিটি ওই জন্য অনেকটাই বেশি। আর এখান থেকে আমরা এই যে ডিএনএ স্ট্রাকচারটা সেটা বুঝে গেছি যে ডিএনএ স্ট্রাকচারটা কেরাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার যাওয়া যাক আমাদের রেপ্লিকেশনের দিকে। ডিএনএ স্ট্রাকচার যখন বোঝা হয়ে গেছে, তো ডিএনএ স্ট্রাকচার আমরা বুঝে নিয়েছি। এবার রেপ্লিকেশনে কী বলছে, সেকেন্ড পয়েন্ট, দ্য কমপ্লিমেন্টারি পেয়ারিং অফ দিস বেসেস কিপস অফ ডাবল স্ট্যান্ড ইনট্যাক্ট, সো টু মেক 2 copies of the DNA these hydrogen bonds in between the bases should be broken to begin replication। মানে আমরা যেটা দেখলাম যে দুটো ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো রয়েছে, যেটা ATCT, যেমন এখানে আমি ড্র করছি একটা, আমার কাছে ডিজিটাল রাইটিং প্যাড নেই বলে একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। যেমন এখানে ধরো তোমার এখানে A, এখানে তোমার রয়েছে T, এখানে G, এখানে C। তো এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে এদের মধ্যে থেকে যে কোনো একটা হাইড্রোজেন বন্ড যদি তোমার মানে ব্রেক হয়ে যায়, ধরো এটা এখান থেকে এটা ব্রেক হয়ে গেল, তাহলে এখান থেকে যে এই যে স্ট্র্যান্ডটা, সেই স্ট্র্যান্ডটা তোমার কী হবে, সেই স্ট্র্যান্ডের রেপ্লিকেশন শুরু হবে। সেই তখন এটা কী হবে, তখন এটা দেখতে অনেকটাই এই রকম লাগবে, কারণ এখানে বন্ড আছে আর এই বন্ডগুলো কী হয়েছে, এটা ভেঙে গেছে, এখানে বন্ডগুলো ভেঙে গেছে, এখানে বন্ডগুলো ভেঙে গেছে, তারপর আবার এইদিকে বন্ড আছে, তো এরম টাইপের দেখতে লাগবে। তোমাদের মানে ফটোটা আমি ইনডেপথ দেখাচ্ছি, আগে তোমাদের বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো যাই হোক, তারপরে আমরা চলে আসলাম, তারপরে কি পয়েন্ট বলেছে, ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ। ডিএনএ রেপ্লিকেশন কি, সেমি কনজারভেটিভ। এবার সেমি কনজারভেটিভ কথাটার মানে কি, মিনিং দ্যাট ইচ স্ট্র্যান্ড ইন দ্য ডিএনএ অ্যাক্ট অ্যাজ এ টেমপ্লেট ফর দ্য সিনথেসিস। এই জায়গাটা খুব মাথায় রাখো, অ্যাক্ট অ্যাজ এ টেমপ্লেট ফর দ্য সিনথেসিস অফ এ নিউ কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। মানে কি বলছে, মানে ডিএনএতে কটা স্ট্র্যান্ড থাকে, দুটো স্ট্র্যান্ড থাকে আমরা জানি। এবার ডিএনএ রেপ্লিকেশনের সময় যে ডিএনএতে যে রেপ্লিকেটটা হয়, সেই রেপ্লিকেশনের সময় যে টেমপ্লেট স্ট্র্যান্ডটা থাকে, সেই টেমপ্লেট স্ট্র্যান্ডটার মধ্যে আমরা যে ইয়েটা দেখতে পাই, যে দুটো নতুন ডটার স্ট্র্যান্ডটা প্রডিউস হয়, সেই দুটো নতুন ডটার স্ট্র্যান্ডটা ওই যে টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে, মানে যে মেন স্ট্র্যান্ড থেকে রয়েছে, সেই দুটো মেন স্ট্র্যান্ডটাই দুটো ডটার স্ট্র্যান্ডে মানে দুটোতেই সেমভাবে রেপ্লিকেট করে। তোমাদের ভালো করে বোঝাচ্ছি, যেমন কি দেখতে পাচ্ছ এখানে ডিএনএ রেপ্লিকেশন টাইপস। ডিএনএ রেপ্লিকেশন কটা টাইপসের হয়, 3টে টাইপসের। একটা হচ্ছে কনজারভেটিভ, একটা হচ্ছে সেমি কনজারভেটিভ, একটা হচ্ছে ডিসপারসিভ। এবার এই 3টে কী কী টাইপের হয়, এই 3টে কী কী, যেমন আমাদের মেন কি যে ডিএনএটা, তাকে আমরা কি বলবো, পেরেন্টাল ডিএনএ। পেরেন্টাল ডিএনএ বলবো যে ডিএনএটা থেকে রেপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে। এবার পেরেন্টাল ডিএনএ সেমি কনজারভেটিভ যে ওয়েটা আছে, সেই কনজারভেটিভের ক্ষেত্রে কী হচ্ছে, সেই কনজারভেটিভের ক্ষেত্রে পেরেন্টাল যে ডিএনএটা, যেটা হচ্ছে এই ডিএনএটা, সেই পেরেন্টাল ডিএনএটা থেকে যে নতুন যে ফার্স্ট রেপ্লিকেশন প্রসেস হচ্ছে, মানে প্রথম যে রেপ্লিকেট করছে পেরেন্টাল ডিএনএটা, সেটা একটা যে রেপ্লিকেট হচ্ছে সেটা পেরেন্টাল ডিএনএটা টোটাল যেটা, সেটা এক সাইডে চলে আসছে, যেটা এই সাইডটা, আর আরেক সাইডে নতুন একটা টোটালি নতুন ডটার স্ট্র্যান্ড তৈরি হয়েছে, যার মধ্যে টোটালি নতুন বেস পেয়ার রয়েছে বা নতুন সিকোয়েন্স রয়েছে। সেমভাবে সেকেন্ড যে রেপ্লিকেটটা হবে, সেই সেকেন্ড রেপ্লিকেটটার মধ্যে যে পেরেন্টাল ডিএনএটা যে স্ট্র্যান্ডে এসেছিলো ফার্স্ট স্ট্র্যান্ডে, সেই স্ট্র্যান্ড থেকে আবার এই পেরেন্টাল ডিএনএটা আবার একটা পার্টিকুলার স্ট্র্যান্ডেই চলে যাবে, আর বাকি স্ট্র্যান্ডগুলো আবার নতুন করে রেপ্লিকেট করবে। সেমভাবে এই যে নতুন স্ট্র্যান্ড তৈরি হয়েছিল, সেই নতুন স্ট্র্যান্ড থেকে একটা চলে যাবে এই স্ট্র্যান্ডে, দিয়ে বাকিটা এটা আবার নতুন তৈরি হবে, এই স্ট্র্যান্ডটা নতুন তৈরি হবে। এটা হচ্ছে কনজারভেটিভ। এবার এইটার ক্ষেত্রে যে রেপ্লিকেশনের যে কয়েকটা ব্যতিক্রম বা এক্সেপশন আছে সেটা ধরা পড়েছিল, ওই জন্য এই মেথডটাকে টোটালি অ্যাভয়েড করা হয়, এটাকে ইউজ করা হয় না।
দ্যাটস ওয়াই এটা বাদ, এখন এটাকে ধরা হবে না। সেকেন্ড যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভেও আমরা পেরেন্টাল ডিএনএ থেকেই রেপ্লিকেশন হয়। এখানে কি হয়, পেরেন্টাল ডিএনএটা কি ডাবল স্ট্র্যান্ডেড, দুটো স্ট্র্যান্ড আছে, দুটো স্ট্র্যান্ডটাকে সেপারেট হয়ে যায়, দুটো স্ট্র্যান্ড মিডিল থেকে এরকমভাবে সেপারেট হয়ে যায়। সেপারেট হয়ে গিয়ে একটা স্ট্র্যান্ড চলে যায় এই সাইডে, আবার একটা স্ট্র্যান্ড চলে যায় এই সাইডে। দ্যাট মিনস একটা পেরেন্টাল স্ট্র্যান্ড, একটা নতুন স্ট্র্যান্ড, নিউলি ফর্ম ডটার স্ট্র্যান্ড, দুটো মিলে নতুন স্ট্র্যান্ড তৈরি হয়, যেখানে দুটো স্ট্র্যান্ডেরই জেনেটিক মেটেরিয়ালটা সেম থাকে। এটা হলো ফার্স্ট রেপ্লিকেশন। সেকেন্ড রেপ্লিকেশনে কী হয়, সেকেন্ড রেপ্লিকেশনেই আবার যেই দুটো স্ট্র্যান্ড, সেই দুটো স্ট্র্যান্ড মিডিল থেকে এটা ডিভাইড হয়, ডিভাইড হয়ে এখান থেকে আবার একটা এই সাইডে চলে আসে, একটা এই সাইডে চলে আসে। তাহলে সেখান থেকেও আবার কি একটা নতুন স্ট্র্যান্ড প্লাস একটা পেরেন্টাল স্ট্র্যান্ড, আবার একটা নতুন স্ট্র্যান্ড, আবার একটা পেরেন্টাল স্ট্র্যান্ড, এরকমভাবে মানে জেনেটিক মেটেরিয়ালটা সেম থেকে রেপ্লিকেট করতে থাকবে। এই জন্য এই সেমি কনজারভেটিভ মেথডটাকেই সবথেকে মোস্ট রিলায়েবল আর ট্রাস্টেবল মেথড হিসেবে ইউজ করা হয়। থার্ড যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে ডিসপার্সিভ মেথড। ডিসপার্সিভ মেথডটা কি, এখানেও পেরেন্টাল ডিএনএ থেকেই আমাদের যে রেপ্লিকেশনটা সেটা স্টার্ট হয়, কিন্তু এখানে পেরেন্টাল ডিএনএটা ফ্রেগমেন্ট ওয়াইজ, ফ্রেগমেন্ট মানে কিছুটা এখানে, কিছুটা এখানে, কিছুটা এখানে, কিছুটা এখানে, আবার নতুন যে ডিএনএটা ফর্ম হবে সেটা কিছুটা এখানে, কিছুটা এখানে, কিছুটা এখানে, কিছুটা এখানে, এরমভাবে ফর্ম হবে, মানে ফ্রেগমেন্ট ওয়াইজ ফর্ম হবে। তাই জন্য এটার মধ্যে জেনেটিক মেটেরিয়ালে অনেকটাই ঘাটতি দেখা যায় বা অনেক ক্ষেত্রে কিছু মিসম্যাচ হয়। দ্যাটস ওয়াই এটাকেও আমরা ইউজ করব না। আমরা কোনটাকে ইউজ করব, সেমি কনজারভেটিভ, এটাই একমাত্র কারেক্ট। তাহলে আমরা বুঝে গেলাম যে সেমি কনজারভেটিভ মেথডটা কী। তাহলে এবার আসা যাক নেক্সট পয়েন্টে। আচ্ছা, সেমি কনজারভেটিভ বিকজ ওয়ান ডিএনএ মলিকিউল ইজ সিনথেসিস, ইট হ্যাজ ওয়ান স্ট্র্যান্ড ফ্রম দ্য প্যারেন্ট অ্যান্ড আদার স্ট্র্যান্ড ইজ এ নিউলি ফর্ম স্ট্র্যান্ড। যেটা তোমাদের বললাম যে একটা স্ট্র্যান্ড পেরেন্টাল ডিএনএ থেকে আসছে, একটা নিউলি ফর্ম স্ট্র্যান্ড হচ্ছে, যেটাকে আমরা কি বলবো, ডটার স্ট্র্যান্ড। তারপরে পয়েন্ট কি বলছে, ডিএনএ রেপ্লিকেশন স্টার্টস বাই টেকিং ওয়ান ডিএনএ মলিকিউল অ্যান্ড গিভিং টু ডটার সেল মলিকিউলস উইথ ইচ নিউলি সিনথেসাইজ মলিকিউল কন্টেনিং ওয়ান নিউ অ্যান্ড ওয়ান ওল্ড স্ট্র্যান্ড। যেটা তোমাদের বললাম যে সেমি কনজারভেটিভ মেথডটা তোমরা ভালো করে বোঝো, তাহলে তোমাদের এই দুটো পয়েন্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে পয়েন্ট কি বলছে, ডিএনএ রেপ্লিকেশন সিম্পলি ইজ দ্য প্রসেস বাই হুইচ এ ডিএনএ মেক্স এ কপি অফ ইটসেলফ, যেটা আমরা জানি। দো ইজি অ্যাজ ইট মে সাউন্ড, ইটস কমপ্লেক্স প্রসেস হ্যাপেনিং ইনসাইড অফ আওয়ার সেলস অ্যান্ড মেনি এনজাইমস, proteins and metal ions should work coherently to make this process happen. এবার এটার মানে কি, এটার মানে বেসিক্যালি কিছুই না, আমাদের ডিএনএ সিনথেসিস করার জন্য কিছু এনজাইম, কিছু প্রোটিন বা কিছু মেটাল আয়ন্সের দরকার পড়ে, যেগুলো এই যে রেপ্লিকেশনের প্রসেসটা সেটাকে আরও বুস্ট আপ করে বা এনহ্যান্স করে, সেগুলোকেই এখানে বলা হচ্ছে। আমরা পড়বো, কিন্তু আমাদের আগে জেনে নিই যে কী কী এনজাইম বা কী কী মেটাল আয়ন্স আমাদের ইউজ হয়। এবার আমরা দেখে নিই কী কী এনজাইমগুলো আমাদের ডিএনএ রেপ্লিকেশনে কাজে আসে। যেমন কি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এনজাইমের যে লোগোগুলো দেওয়া রয়েছে, এগুলো দিয়ে এখানে নিচে ইন্ডিকেট করানো হচ্ছে কী কী এনজাইম কাজে আসে। যেমন সবার ফার্স্টে যে এনজাইমটা কাজে আসে সেটা হচ্ছে এসএসবি প্রোটিন, যেখানে দেখতে পাচ্ছ এই যে এসএসবি প্রোটিন। তারপরে আসে তোমার হেলিকেস, তারপরে ডিএনএ গাইরেস, তারপরে এদিকে আসছে তোমার ডিএনএ প্রাইমেস, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ লাইগেস। এইসব এনজাইমগুলো আমাদের ডিএনএ রেপ্লিকেশনে কাজে আসছে। এবারে আমরা আসছি যে এনজাইমস অ্যান্ড প্রোটিন দ্যাট আর ইউজড ইন ডিএনএ রেপ্লিকেশন, মানে কী কী ইউজ হয়। প্রথমে আসছে কি নিউক্লিয়াস। A nucleus is an enzyme that can cleave the phosphodiester bond present in between the nucleotide. নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস হচ্ছে আমাদের সেই এনজাইমটা যেটা এই ধরো দুটো স্ট্র্যান্ড আছে, দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে ফসফোডাইস্টার বন্ড দিয়ে এই দুটো সিকোয়েন্স অ্যাড আছে, সেই ডাইস্টার বন্ডটাকে কী করে, ব্রেক করে। ক্লিভ মানে কি, এখানে এটাকে ব্রেক করে দিল, মানে ব্রেক করে দিয়ে যে রেপ্লিকেশনটা যে স্টার্ট করা, সেই স্টার্টটা করে কি নিউক্লিয়াস এনজাইমটা, ঠিক আছে। তারপরে কি বলছে, অন দ্য বেসিস হোয়ার দে ক্লিভ দে আর ক্যারেক্টারাইজড অ্যাজ এক্সো অ্যান্ড এন্ডোনিউক্লিয়াস। এই এটাকে দুটোভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস, একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। থার্ড পয়েন্ট কি বলছে, এক্সোনিউক্লিয়াস ক্লিভ নিউক্লিওটাইডস ফ্রম দেয়ার রেসপেক্টিভ এন্ডস corresponding to the fact this exonucleus show
অ্যাক্টিভিটি ফ্রম বোথ ডিরেকশন, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। আমরা কি জানি? আমরা জানি ডিএনএ সিনথেসিস কোন ডিরেকশন থেকে হয়? 5 প্রাইম টু 3 প্রাইম, সরি 3, 5 প্রাইম টু 3 প্রাইম। আর এক্সোনিউক্লিয়াসের ক্ষেত্রে এটা কি হবে? এটা ঠিক এর অপোজিট হয়ে যাবে, মানে 3 প্রাইম টু 5 প্রাইম হয়ে যাবে, তখন পুরো এর অপোজিট। তো এরমভাবে রেপ্লিকেট হয়। 4th পয়েন্ট কী বলছে? এন্ডোনিউক্লিয়াস অ্যাক্ট অন দ্য রিজিয়ন ইন দ্য মিডল অফ দ্য টার্গেটেড নিউক্লিওটাইড। দে আর অলসো এন্ডোনিউক্লিয়াসেস দ্যাট আর সিলেক্টিভ টু হুইচ মলিকিউল দে ক্লিভ অ্যান্ড আর সাবডিভাইডেড। মানে এটা সাবডিভাইডেড হয়, এটা একটা বল। এরপরে কী বলছে? এরপরে বলছে রেস্ট্রিকটিভ এন্ডোনিউক্লিয়াস or restriction enzyme are the ones that cleave DNA into fragment at one near specific recognition site within the molecule known as restriction site. তো এটা যে ওই ব্রেক করে যে সাইট, সেটাকে রেস্ট্রিকশন সাইট বলে, এগুলো লেখা রয়েছে। তুমি ভিডিওটা পজ করে এগুলো পড়ে নিতে পারো। মানে বেসিক্যালি নিউক্লিয়াস হচ্ছে এমন একটা এনজাইম যেটা ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েটার হিসাবে কাজ করে, বা ডিএনএ রেপ্লিকেশনটাকে ইনিশিয়েট করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এরপরে কি আসছে? এরপরে আমাদের আসছে কি? ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ এনজাইম কী করে? এই যে এই এনজাইমটা দেখছো, এটাকে বলা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ এনজাইম কী করছে? DNA polymerase enzyme are the enzyme that is responsible for adding new nucleotides and synthesizing a new strand of DNA by taking the old fragmented strand as a template. এর মানেটা কি? এর মানেটা বুঝতে গেলে আমাদের আগে ফটোয় যেতে হবে। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে যে ডিএনএ পলিমারেজ 3 ধরনের হয়। ডিএনএ পলিমারেজ 1, 2 আর 3। তো এই যে ডিএনএ পলিমারেজ 1 যেটা, আর এখানে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। আমাদের মেনলি কাজ হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এর। তো ডিএনএ পলিমারেজ 3 কী করে? ডিএনএ পলিমারেজ 3 যে আমাদের যে ডিএনএ যে সিনথেসিসটা, মানে ডিএনএটা যখন রেপ্লিকেশন ফর্কটা আলাদা হয়ে যায়, রেপ্লিকেশন ফর্কটা আলাদা কে করে? নিউক্লিয়াস যে এনজাইমটা সেটা ইনিশিয়েট করে, কিন্তু মেন কাজটা করে হচ্ছে এই এনজাইমটা, এটার নাম হচ্ছে ডিএনএ হেলিকেজ বা হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমটা দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে আনউইন্ড করে। আনউইন্ড মানে দুটো ডিএনএ স্ট্র্যান্ডের নিউক্লিওটাইড বেসটা ব্রেক হওয়ার পরে সেটাকে একটা লুপ ফর্মেশন করে। যেমন কি ধরো, এটা একটা ডিএনএর মলিকিউল, সেটা যদি আমি নিউক্লিয়াস এসে ব্রেক করার পরে এটা এরম টাইপের একটা দেখতে হবে। এই যে আনউইন্ডটা ফর্ম করেছে, এই আনউইন্ডটা ফর্ম করেছে কি? হেলিকেজ। এবার এই হেলিকেজটা যখন আনউইন্ডটা ফর্ম করার পরে এখানে তুমি দেখতে পাবে, এখানে এই যে দুটো স্ট্র্যান্ড, সেই দুটো স্ট্র্যান্ড আবার জোড়া লেগেও যেতে পারে। কিন্তু জোড়া যাতে না লাগে, মানে এই স্ট্র্যান্ডটা আর এই স্ট্র্যান্ডটা, এই দুটো স্ট্র্যান্ড যদি জোড়া না লাগে, তার জন্য এর মধ্যে কিছু স্পেসিফিক প্রোটিন কাজ করে। সেই প্রোটিনগুলো এই স্ট্র্যান্ডগুলোকে এরমভাবে আটকে রাখে যাতে সেগুলো আর এক না হয়ে যায়, মানে সেপারেট থাকে। সেই প্রোটিনটার নাম হচ্ছে SSB প্রোটিন, যেটা এখানে তুমি দেখতে পাচ্ছ। এই প্রোটিনটাই এই ডিএনএটাকে ধরে রাখে। যেমন কি এখানে দেখাচ্ছে, এই যে এই প্রোটিনগুলো ডিএনএটাকে ধরে রেখেছে, এই যে প্রোটিনগুলো ধরে রেখেছে। এরপরে আমাদের আসে যে ডিএনএ পলিমারেজ। এবার ডিএনএ পলিমারেজ দেখো, ডিএনএতে নতুন সিকোয়েন্স বা নতুন যে স্ট্র্যান্ড সেটা তৈরি করতে পারে না। এর কিছু কারণ আছে, কারণ ডিএনএ পলিমারেজকে কাজ করার জন্য একটা স্পেসিফিক এনভায়রনমেন্ট লাগবে, যেটা আমাদের প্রডিউস করে আরএনএ প্রাইমেজ, বা যেটা ডিএনএ প্রাইমেজও আমরা বলতে পারি। এই জিনিসটা আমাদেরকে মেনলি প্রডিউস করে। এই জিনিসটা ডিএনএ প্রাইমেজ এখানে দেখানো হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এর আগে আরএনএ প্রাইমেজ আছে। আরএনএ প্রাইমেজ এসে এখানে, মানে ডিএনএটা ধরো এরমভাবে একটা আনউইন্ড প্রসেস আছে, আনউইন্ড প্রসেস দিয়ে এবার এখান থেকে তোমার ধরো নতুন একটা স্ট্র্যান্ড তুমি তৈরি করবে। এবার এখানে আরএনএ প্রাইমেজ এসে এরম ছোট একটা শর্ট নিউক্লিওটাইড বেস অ্যাড করে দিয়ে যায়। এবার সেই শর্ট নিউক্লিওটাইড বেস অ্যাড করে দিয়ে যাওয়ার পরেই এখান থেকে তারপর ডিএনএ পলিমারেজ, আমি একটা অন্য মার্ক করে দেখাচ্ছি, সেখান থেকে ডিএনএ পলিমারেজ এবার 5 প্রাইম টু 3 প্রাইম বেসে এরমভাবে আগাতে থাকে, নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করতে থাকে।
ঠিক এই সেরকমভাবে এই সাইডটাও তোমার অপোজিট ডিরেকশানেও তাই হয়। এরকমভাবে একটা শর্ট প্রাইমার অ্যাড করতে থাকে RNA প্রাইমেস, দেন তারপরে এখানে তোমার 5' to 3' ডিরেকশানে এরকমভাবে তোমার DNA পলিমারেজ স্টার্ট করে তোমার সিনথেসিসটা। DNA পলিমারেজে কোন পলিমারেজটা? DNA পলিমারেজ 3, এই যে এইটা মেনলি এটাই কাজ করে। DNA পলিমারেজ 1-এর কাজ অনেক পরে আসে। আচ্ছা, এবার হলো সিনথেসিসটা শুরু হয়ে গেল DNA পলিমারেজ 3, ঠিক আছে। এবার DNA পলিমারেজ 3 সিনথেসিস করার পরে এবার আমাদের একটা স্ট্র্যান্ড, যেটা উপরকার যেই স্ট্র্যান্ডটা দেখছে, এটা কন্টিনিউয়াসলি সিনথেসিস হচ্ছে। কারণ এই যে ডিরেকশন 5' to 3', এটা কন্টিনিউয়াসলি টুয়ার্ডস দ্য রেপ্লিকেশন ফর্ক যাচ্ছে, মানে রেপ্লিকেশন ফর্কের থ্রু দিয়ে যাচ্ছে, মানে দিকে যাচ্ছে। কিন্তু অপোজিটটা যেটা অ্যান্টি প্যারালাল, আমরা কি জানি DNA দুটো স্ট্র্যান্ড, ডাবল হেলিক্স, অ্যান্টি প্যারালাল, একটা প্যারালাল একটা অ্যান্টি প্যারালাল। একটা যদি এটা 5' হয়, অপরটার এটা 5' হবে। এটা 3' যদি হয়, এটা 3' হবে। তাহলে একটা যদি 5', এটা 5', এটা 3' হয়, তাহলে তার অ্যান্টি প্যারালাল হিসাবে নতুন স্ট্র্যান্ডটা কী হবে? 5' থেকে 3' এরমভাবে যাবে। সেমভাবে এটা যদি 5' হয়, এটা যদি 3' হয়, সরি এটা যদি 5' হয়, এটা যদি 3' হয়, তাহলে এটা এরমভাবে যাবে। তো সেইভাবে গেলে এই দিকটা হচ্ছে তোমার লিডিং স্ট্র্যান্ড মানে এটা কন্টিনিউয়াসলি গ্রো করছে। আর এদিকে যেটা রয়েছে সেটা লিডিং স্ট্র্যান্ড কেন হতে পারছে না? কারণ এটা যেহেতু অপোজিট ডিরেকশানে যাবে, এর DNA পলিমারেজের যে একটা সাকশন পাওয়ার আছে, সেই সাকশন পাওয়ারটা মানে সেইভাবে এফেক্ট হচ্ছে না, যার জন্য এটা ব্রেক হতে যাবে, যার জন্য এটা খানিকটা এরাম টাইপের যাবে। প্রথমে এখান থেকে একটুখানি তৈরি হবে, তারপরে আবার তৈরি হবে, তারপরে আবার তৈরি হবে, যার জন্য এটাকে বলা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড, মানে ফ্রেগমেন্ট আকারে তৈরি হবে। এবার এই ল্যাগিং স্ট্র্যান্ডগুলোকেই আমরা যদি জুড়তে যাই, তাহলে আমাদের কোন এনজাইমটা কাজে লাগবে? আমাদের কাজে লাগবে DNA লাইগেজ। এই DNA লাইগেজ এই ল্যাগিং স্ট্র্যান্ডগুলোকে একসঙ্গে জুড়ে দিয়ে তাহলে কী হবে? এটা আমাদের লিডিং স্ট্র্যান্ডের মতো এরম নর্মাল হয়ে যাবে। তো এই এনজাইমগুলোর কাজ কী আমরা বুঝতে পেরেছি আশা করি। DNA গাইডেজ কী কাজ করে? DNA গাইডেজ কাজ করে যে আমাদের যে DNAটা আনউইন্ড হয়েছে, মানে এরমভাবে যে DNAটা যে লুপ তৈরি হয়েছে, লুপটা যাতে তৈরি না হয়ে যে জট পাকিয়ে না যায়, তার জন্য এই সাইডটা DNA গাইডেজটা সেটাকে নির্ধারণ করে বা সেই জায়গাটা দেখে। তো আমরা বুঝে গেলাম কোন এনজাইমটা কী কাজ বেসিক্যালি। এবার আসা যাক যে এনজাইমগুলো কী বলা হচ্ছে আর কী এক্সট্রা কাজ হতে পারে। যেমন এখানে পড়লাম, সিনথেসিং এ নিউ স্ট্র্যান্ড DNA বাই টেকিং ওল্ড ফ্র্যাগমেন্ট স্ট্র্যান্ড অ্যাজ এ টেমপ্লেট। সেকেন্ড কী বলছে? DNA polymerase also process exonuclease activity that cuts incorrectly added nucleotides and allows the DNA replication to happen without error। যেটা তোমাকে বললাম, মানে যদি ধরো তোমার এই রেপ্লিকেশানে তোমার কোনো ইনকারেক্ট DNA ফর্মেশন হয়েছে, মানে এখানে ধরো এই সিকোয়েন্স ওয়াইজ এত অবধি ঠিক আছে, কিন্তু তারপরে এখানে তোমার ভুল সিকোয়েন্স চলে এসছে, তাহলে কী করবে? তোমার DNA পলিমারেজ এই ভুল সিকোয়েন্সটাকে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে বাইরে বের করে দেবে। থার্ড পয়েন্ট কী বলছে? DNA পলিমারেজ ইজ অফ মেনি টাইপস অ্যান্ড ফাংশন বেসড অন দ্য সেল দে ফাউন্ড ইন। DNA পলিমারেজ ক ধরনের আমরা জানি? DNA পলিমারেজ 3 ধরনের হয়, DNA পলিমারেজ 1, DNA পলিমারেজ 2 আর DNA পলিমারেজ 3। যেখানে আমরা মেনলি কাজ করি DNA পলিমারেজ 3কে নিয়ে, তারপরে DNA পলিমারেজ 1কে নিয়ে কাজ করি। 2টা অ্যাজ সাচ সেরকম কাজে লাগে না। এরপরে আমাদের কি বলছে? ইন প্রোক্যারিওটিক সেলস দেয়ার আর 3 DNA পলিমারেজ 1, 2, 3, যেটা একমাত্র তোমাদের বললাম এই যে এইটা। তারপর কি বলছে? DNA পলিমারেজ ইজ এ রিপেয়ার পলিমারেজ উইথ 5' to 3', যেটা তোমাকে বললাম, and 3' to 5' exonuclease activity. It is involved in the processing of Okazaki fragment during lagging strand synthesis. What is Okazaki fragment? Okazaki fragmentটা কি? তো Okazaki fragment হচ্ছে এই যে DNA পলিমারেজটা এই যে নতুন টেমপ্লেটটা তৈরি করছে, এটার মধ্যে দেখো এতটা ঠিক আছে, তারপরে এতটা ঠিক আছে, এতটা ঠিক আছে, এই যে মিডিলে যে এই পার্টটা শর্টেজ আছে বা এই পার্টগুলো যে ব্রেক আছে, যে ফ্রেগমেন্ট টাইপের ব্রেক আছে, এই পার্টগুলোকে কী বলা হচ্ছে? আমাদের ওকাজাকি ফ্রেগমেন্ট। এই দেখো এখানে লেখা রয়েছে ওকাজাকি ফ্রেগমেন্ট। কেন কি? ওকাজাকি হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যেটার মানে হচ্ছে শর্ট ফ্রেগমেন্ট। আর এই নতুন যে
ডটার স্ট্র্যান্ডটা সেটা কি শর্ট ফ্রেগমেন্ট ওয়াইজ তৈরি হচ্ছে, ওই জন্য এটাকে ওকাজাকি ফ্রেগমেন্ট বলা হচ্ছে। যেমন কি এই যে এই স্ট্র্যান্ডটা, এটা কি এটা একটা লিডিং স্ট্র্যান্ড, কারণ এটা কন্টিনিউয়াসলি গ্রো হচ্ছে, যেমন কি এখানে লেখা রয়েছে লিডিং স্ট্র্যান্ড। কিন্তু এই স্ট্র্যান্ডটা এগুলো ওকাজাকি ফ্রেগমেন্ট, কারণ কি এগুলো ভেঙে ভেঙে ব্রেক করে 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 তৈরি হচ্ছে। এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা পড়বো DNA polymerase 3 is the primary enzyme involved in the DNA replication in E. coli. It has 3' to 5' exonuclease activity and 5' to 3' polymerase activity. যেটা তোমাকে বললাম DNA পলিমারেজ সব থেকে মেন ভূমিকা পালন করে। ইন ইউক্যারিওটিক সেলস there are 5 DNA polymerase আলফা, বিটা, গামা, ডেল্টা যা যা আছে ওটা ইউক্যারিওটের ক্ষেত্রে। আজকে আমরা প্রোক্যারিওটিক পড়ছি মেনলি। DNA পলিমারেজ আলফা ইজ এ রিপেয়ার পলিমারেজ, এগুলো হচ্ছে ইউক্যারিওটের ক্ষেত্রে। এগুলো আপাতত তোমাদের না জানলেও চলবে, তাও যদি জানার ইচ্ছা হয় তোমরা পজ করে পড়ে নিতে পারো। নেক্সট আমরা আসছি DNA লাইগেজ এনজাইম। হোয়াট ইজ DNA লাইগেজ এনজাইম? DNA লাইগেজ বা লাইগেশন কথাটা অর্থ হচ্ছে মানে যুক্ত করা। তো এবার DNA লাইগেজ এনজাইমটার কাজ কী? DNA ligase is a specific type of enzyme that facilitates the joining of DNA strands together by catalyzing the formation of phosphodiester bond. Phosphodiester bond মানে কি? মানে হচ্ছে দুটো ফসফেটের স্ট্রাকচার কি আমরা জানি? ফসফেটের স্ট্রাকচার হচ্ছে একটা P, ওপরে ডাবল বন্ড O, নিচে ডাবল বন্ড O, লেফট হ্যান্ড সাইডে একটা O, রাইট হ্যান্ড সাইডে একটা O। এটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড মাইনাস থাকবে, ঠিক আছে? ফসফোডাইএস্টার বন্ড এরকম দুখানা, এটা ফসফোডাইএস্টার বন্ড না, সরি, এটা হচ্ছে ফসফেট। এরকম দুখানা ফসফেট মিলে তৈরি হচ্ছে কি ফসফোডাইএস্টার বন্ড। তাই ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে কি বলেছে যে DNA লাইগেজ দুটো ফ্রেগমেন্ট DNA স্ট্র্যান্ডকে একসঙ্গে যুক্ত করে। মানে ওকাজাকি ফ্রেগমেন্ট যেটা আমরা দেখলাম যে এটা এরমভাবে রয়েছে, এটাকে কি করে DNA লাইগেজ এই দুটোর মাঝখানে অ্যাড হয়ে এটাকে এরমভাবে যুক্ত করে দেয়। তো এটা গেল DNA লাইগেজ। সেকেন্ড কি বলছে, দিস এনজাইম জয়েন্স এ 3' হাইড্রক্সিল গ্রুপ of one nucleotide with the 5-phosphate end and another nucleotide is an expense of ATP। মানে কী বলছে, এ একটা হাইড্রক্সিল গ্রুপ মানে একটা OH গ্রুপ একটা 5-ফসফেটের এন্ডে যুক্ত করে, মানে এখানে একটা OH গ্রুপ যুক্ত করে দেয় এই ফসফেটের এন্ডে। নেক্সট এনজাইম হচ্ছে DNA হেলিকেজ, যেটা তোমাকে বললাম। DNA হেলিকেজ ইজ এ মোটর প্রোটিন দ্যাট মুভস ডিরেকশনালি অ্যালং এ নিউক্লিক অ্যাসিড ফসফোডাইএস্টার ব্যাকবোন সেপারেটিং 2 নিউক্লিওটাইডস অফ DNA মলিকিউল। মানে এই যে DNA স্ট্র্যান্ড, এই যে দুটো DNA স্ট্র্যান্ডকে, ডিজিটাল রাইটিং প্যাড না হলে খুব অসুবিধা বন্ধুরা, একটু সাহায্য করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে পারবো। এই যে দুটো এর মধ্যে যে রেপ্লিকেশন ফকটা তৈরি হয়েছে, যার মধ্যে বন্ডগুলো রয়েছে, এখান যে এগুলো এই যে রেপ্লিকেশন ফকটা যে তৈরি করলো, যেটা আর কি এই ডিএনএর যে এই বন্ডগুলো এগুলোকে যে আলাদা করলো, সেটা হচ্ছে এই হেলিকেজ এনজাইমটাই করেছে। They separate double-stranded DNA molecules into single-stranded, allowing each strand to be copied. এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড করে দিয়েছে, দুটো আলাদা আলাদা স্ট্র্যান্ড হয়ে গেছে। During DNA replication, the DNA helicase unwind DNA at the origin, a site where the replication will initiate. এই যে সাইটটা, এটাকে কি বলা হচ্ছে, অরিজিন অফ রেপ্লিকেশন সাইট বা ডিএনএ রেপ্লিকেশনের অরিজিন। ডিএনএ রেপ্লিকেশনের অরিজিন বলা হচ্ছে এই সাইটটাকে। নেক্সট আমাদের কি আসছে, ডিএনএ প্রাইমেস। DNA primase is an enzyme that is capable to synthesize short stretch of RNA sequences known as a primer। মানে কি বলছে, ডিএনএ প্রাইমেস হচ্ছে সেই শর্ট সিকোয়েন্সগুলো যেগুলো এখানে, আমি যদি এটা ডিএনএ স্ট্র্যান্ড ধরি, তাহলে এখানে
যদি আমি ডিএনএ স্ট্র্যান্ডে এটা ধরি, তাহলে এখানে যে শর্ট যে আর এই যে এগুলো যেগুলো আর কি মেনলি আমাদের কী কাজ করে, যেগুলো আমাদের মেনলি ডিএনএ পলিমারেজকে অ্যাড হতে সাহায্য করে যাতে আমাদের রেপ্লিকেশনটা স্টার্ট হয়, সেটা হচ্ছে এই ডিএনএ প্রাইমেস এনজাইমটা। প্রাইমার্স আর অ্যান ইন্ট্রিগাল পার্ট অফ ডিএনএ রেপ্লিকেশন, যেটা আমরা জেনে এলাম। দিস প্রাইমার্স সার্ভ অ্যাজ এ ইন্টিটিং সাইট ফর দ্য অ্যাডিশন অফ নিউক্লিওটাইড বাই ডিএনএ পলিমারেজ, যেটা তোমাদের বললাম যে ডিএনএ পলিমারেজ তখনই এসে বাইন্ড করতে পারবে যখন ডিএনএ প্রাইমেস যে প্রাইমারগুলো অ্যাড করবে তার মধ্যে, তখনই এটা এরকমভাবে রেপ্লিকেশনটা বিগিনস হবে, মানে স্টার্ট হবে আর কি। আচ্ছা, ডিএনএ পলিমারেজ ক্যান অনলি অ্যাড নিউক্লিওটাইড অ্যাট pre-existing 3' হাইড্রক্সিল গ্রুপ হুইচ ইজ দাস প্রোভাইডেড বাই দিস প্রাইমার। এই প্রাইমারগুলো যে 3' যে হাইড্রক্সিল গ্রুপ ওইটা অ্যাড করে বলেই ডিএনএ পলিমারেজটা রেপ্লিকেশনটা স্টার্ট করতে পারে। As we can see, the primers are short stretch of RNA, but replication is of DNA, so therefore after elongation of the chain of nucleotide, this primer are replaced by DNA. তোমাদের শুরুতেই যেটা বলেছিলাম ওই এনজাইমগুলো দেখানোর সময়, এর মধ্যে আরএনএ প্রাইমেস বা আরএনএ প্রাইমার প্রথমে অ্যাড হয়, সেগুলোকে রিপ্লেস করে ডিএনএ প্রাইমেস, সেগুলোর পরে এসে কাজ করে ডিএনএ পলিমারেজ 3। আচ্ছা, এরপরে আমরা কি আসছি, এরপরে আমাদের আসছে টোপো আইসোমেরিজম। টোপো আইসোমেরিজমটা কি? টোপো আইসোমেরিজম কিছুই না, টোপো আইসোমেরিজম হচ্ছে যে ডিএনএ যখন সিনথেসিস স্টার্ট হয়, যখন রেপ্লিকেশন ফর্কটা স্টার্ট হয়, তখন রেপ্লিকেশন ফর্কের যে লাস্টে এন্ড হয়, সে লাস্টের মধ্যে যে রেপ্লিকেশন ফর্কটা, তখন যে রেপ্লিকেশনটা স্টার্ট হয় যে টোপো আইসোমেরিজের ক্ষেত্রে, তখন এই টোপো আইসোমেরেজ করে যে তোর যে ডিএনএর যে স্ট্র্যান্ড দুটো আলাদা হয়েছে, সেই স্ট্র্যান্ড দুটো যাতে আলাদা হতে হতে যে স্ট্র্যান্ড দুটো একসঙ্গে হেলিক্যাল স্টেটে আছে, সেই হেলিক্যাল স্টেটগুলোতে যদি কোনো ধরনের কোনো ডিসব্যালেন্স বা কোনো মানে জগা খিচুড়ি না পাকিয়ে যায়, তার জন্য সেগুলোকে কাট করে বা স্টেবল রাখতে সাহায্য করে। আচ্ছা, তারপরে পয়েন্ট কি বলছে, দিস টেনশন ইজ অ্যারাউজড হোয়েন দ্য ডিএনএ মলিকিউল আনওয়েন্ডস ডিউ টু হেলিকেজ অ্যাক্টিভিটি অ্যান্ড ফর্মস এ রেপ্লিকেশন ফর্ম, যেটা তোমাদের বললাম। তারপরে ক্লাস 1 ডিএনএ টোপো আইসোমেরেজ, ক্লাস 2 ডিএনএ টোপো আইসোমেরেজ, এগুলো অনেকটাই ইন ডিটেলস আছে, যেগুলো তোমাদের পরের ভিডিওতে বলা হবে। তারপরে কি আসছে আমাদের, তারপরে আমাদের আসছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, যেটাকে আমরা কি বলি এসএসবি প্রোটিন, যেটা এখানে লেখা রয়েছে। এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন কি? দ্য সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন আর ডিএনএ বাইন্ডিং প্রোটিন দ্যাট বাইন্ডস টু সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ টু ফ্যাসিলিটেট ডিএনএ রেপ্লিকেশন। মানে যখন একটা রেপ্লিকেশন ফর্কের যখন এটা একটা আনবাইন্ড হবে, এখান থেকে যখন তোমার ডিএনএটা সেপারেট হবে, তখন এই যে ডিএনএর যে স্ট্র্যান্ডটা, সেটাকে ধরে রাখার যে কাজটা করে, সেটা যে প্রোটিন করে, সেই প্রোটিনটার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। কারণ কি এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ডকে বাইন্ড করে রাখছে, দ্যাট হিজ নেম ইজ সিঙ্গেল স্ট্র্যান্ডিং বাইন্ডিং প্রোটিন। এসএসবি প্রোটিন প্রিভেন্টস দ্য হার্ডেনিং অফ স্ট্র্যান্ড ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন, মানে যাতে স্ট্র্যান্ডটা একেবারে যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য সুইটেবল হয়, তার জন্য এসএসবি প্রোটিন গুরুত্বপূর্ণ একটা মেজর ভূমিকা পালন করে। ইট অলসো প্রোটেক্ট স্ট্র্যান্ডস ফ্রম নিউক্লিয়াস ডিগ্রেডেশন অ্যান্ড প্রিভেন্টস দ্য রিবাইন্ডিং অফ ডিএনএ, যেটা তোমাকে বললাম, মানে এটা আবার এই স্ট্র্যান্ডটাকে জুড়ে যাওয়ার থেকে আটকাতে অনেকটাই হেল্প করে। These proteins destabilize helical duplex so that DNA polymerase can hold onto the DNA during DNA replication. It also removes unwanted secondary structure of strands for easy access to strand from machinery এরপর, মানে আনওয়ান্টেড পার্টকে এটা রিমুভ করে দেয়। SSB protein stabilize the single stranded DNA structure that is important for genomic progression, যেগুলো আর কি বললাম সেগুলো। নেক্সট আমরা আসছি ফর্মেশন অফ রেপ্লিকেশন ফর্ক। ফর্মেশন অফ রেপ্লিকেশন ফর্ক কাকে বলে? এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। মানে এই যখন আমি এরমভাবে একটা দিচ্ছি, দুটো ডিএনএকে সেপারেট করছি রেপ্লিকেশনের জন্য, সেখানে যে এই পার্টটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, যেটার একটা সাইড এই দিকে ডিরেকশন করে আর একটা সাইড এই দিকে ডিরেকশন করে, ঠিক আছে?
আচ্ছা, বিফোর দ্য ডিএনএ ক্যান রেপ্লিকেট দ্য ডাবল স্ট্র্যান্ডেড মলিকিউল মাস্ট আনবাইন্ড ইন্টু সিঙ্গেল মলিকিউল স্ট্র্যান্ড, যেটা কি তোমরা দেখলে যে এটা সিঙ্গেল স্ট্র্যান্ডে রেপ্লিকেট করে। এখানে ফটোতেও তোমাদের বোঝাতে পারছি আমি। এই যে যখন এটা আনওয়াইন্ড করে দেয় তখন রেপ্লিকেশনটা স্টার্ট হয়। ডিএনএ আনওয়াইন্ড when the complementary base pairing between the double stranded is broken and the site to initiate this unwinding is denoted by specific region adenine and thymine rich। মানে যে এই যে আনওয়াইন্ডিংটা, যে খোলাটা ডিএনএ আনওয়াইন্ডিং যে হেলিকেজ করে সেটা কিছু স্পেসিফিক সাইট থেকে অ্যাড হয়। সেই স্পেসিফিক সাইটগুলো নয়তো অ্যাডিনিন হয় নয়তো থাইমিন হয়, ওই স্পেসিফিক যে নিউক্লিওটাইড বেস থেকে অ্যাড হয়। এরম না যে যখন সেখান থেকে রেপ্লিকেশনটা স্টার্ট হয়ে গেল। থার্ড পয়েন্ট কী বলছে, দি স্পেসিফিক কোডিং রিজিয়ন আর রেফার টু অ্যাজ অরিজিন অফ রেপ্লিকেশন। যেটা তোমাকে বললাম, এটাকে বলা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। আচ্ছা, these origin are targeted by initiator protein which go on the recruit more protein that can help to replicate process, forming a replication fork around the ORI. ORI means origin এখানে ORI তে ডিটেক্ট করা হচ্ছে। Within the replication protein complex in an enzyme DNA helicase which start to unwind the DNA from its ORI and exposes to strand resembling Y-like structure refers to as replication fork। যেটা তোমাকে বললাম, এই যে এই জিনিসটাকে আমরা কি বলবো, রেপ্লিকেশন ফর্ক। এই যে স্ট্রাকচারটা যেটা এখানে আমি দেখালাম একে। The activity of helicase causes topological stress to unwinding strand forming supercoiled DNA. The stress relieved by topoisomerase by negative supercoiling। মানে topoisomerase করে কি, এখানে যখন আমরা এই একটা ডিএনএকে করলাম, রেপ্লিকেটটা স্টার্ট করলো আনওয়াইন্ডিং করে, তখন এই যে ডিএনএটা এটা তো এরমভাবে কয়েল ফর্মেই থাকে, এরমভাবে একটা কয়েল ফর্মেই থাকে। এই কয়েল ফর্মটা মাঝে মধ্যে এরমভাবে পাকিয়ে যেতে পারে। টোপো আইসোমারেস করে কি, এই পাকিয়ে যাওয়া কয়েল ফর্মকে এখান দিয়ে কাট করে দেয়। কাট করে দিয়ে এই ডিএনএটার যে কয়েল ফর্মটা সেটাকে স্টেবল রাখে, যাতে যখন আবার হেলিকেজ আর পলিমারেস রেপ্লিকেশনটা করতে করতে এই জায়গাটা আসবে, যাতে তাদের আর কোনো প্রবলেম না হয় রেপ্লিকেট করতে। তারপরে কি বলছে, দ্য রেপ্লিকেশন ফর্ক ইজ বাই ডিরেকশনাল। বাই ডিরেকশনাল মানে দুটো ডিরেকশনে হয়, যেমন এখানে দেখছো এটা একটা ডিরেকশন, এটা একটা ডিরেকশন। দ্য ফর্মেশন অফ এ রেপ্লিকেশন ফর্ক এক্সপোজিং টু সিঙ্গেল স্ট্যান্ডার্ড স্ট্যান্ড মেকিং ইট বিগিনিং ইনিশিয়েশন। এটা আমরা জানি রেপ্লিকেশন ফর্ক তিনটে টাইপের হয়, ইনিশিয়েশন, ইলংগেশন আর টার্মিনেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনিশিয়েশন আছে, ইলংগেশন আছে, নিচে তোমাদের টার্মিনেশনও দেওয়া রয়েছে যে কোনটা কি। এগুলো তোমরা পজ করে পড়তে পারো, আমি তোমাদের বেসিক একটা আইডিয়া দিচ্ছি। ধরো এটা তোমাদের একটা ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে, এটা ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। যেখানে একটা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি হচ্ছে, যেটা হচ্ছে একটা এই সাইড দিয়ে, এই সাইডে একটা রেপ্লিকেশন হচ্ছে। এবার তোমাদের ইনিশিয়েশন মানে হচ্ছে যে রেপ্লিকেশনটা যখন স্টার্ট হয়েছিল সেই স্টার্ট হওয়ার ফেজটাকে বলা হচ্ছে ইনিশিয়েশন। ইলংগেশন মানে এই যে এই পার্টটা যত এগোতে থাকবে সেটাকে বলা হচ্ছে ইলংগেশন। আর এই রেপ্লিকেশনটা টার্মিনেশন মানে ধরে নাও এতটা পার্ট অবধি আমাদের দরকার ছিল, এরপরে রেপ্লিকেশন দরকার নেই, তাহলে এই পার্টটাকে কিছু সার্টেন এনজাইম তারপরে কাট করে দেবে রেপ্লিকেশনের যে এনজাইমগুলো সেগুলোকে। দ্যাটস ওয়াই তারপরে রেপ্লিকেশন হবে না। এই প্যারাটাকে বলা হচ্ছে টার্মিনেশন। মানে এইটুকুনি বুঝে রাখো, সবার আগে আসে তোমার ইনিশিয়েশন, তারপরে আসে ইলংগেশন, তারপরে আসে টার্মিনেশন। ইনিশিয়েশন হচ্ছে যখন স্টার্ট হয়, ইলংগেশন হচ্ছে যখন ওটা কন্টিনিউ হতে থাকে, টার্মিনেশন হচ্ছে যখন সেটা শেষ হয়ে যায়। এই যেমন এখানে তুমি দেখতেই পাচ্ছ যে ডিএনএ রেপ্লিকেশনে কী থাকে। ফর্মেশন অফ রেপ্লিকেশন ফর্ক যেটা আমরা দেখলাম, রেপ্লিকেশন ফর্ক কি, যেটা হচ্ছে এটা ফর্মেশন করা, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। ইনিশিয়েশন যেটা কি হচ্ছে কি স্টার্ট হওয়া, ইলংগেশন যেটা হচ্ছে কন্টিনিউ হতে থাকা, টার্মিনেশন মানে হচ্ছে টোটালটাই ক্লোজ হয়ে যাওয়া, মানে কাট করে দেওয়া।
দিল, কাট করে দেওয়া। তারপরে কি রয়েছে আমাদের, তারপরে আমাদের রয়েছে অ্যাপ্লিকেশান অফ ডিএনএ রেপ্লিকেশন। অ্যাপ্লিকেশানে কী কী রয়েছে? ডিএনএ রেপ্লিকেশন মেক্স দ্য ট্রান্সফার অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার পসিবল। মানে কি, এটা নিজের জেনেটিক যে ইনফরমেশন বা মেটেরিয়ালগুলো সেগুলো পেরেন্টাল স্ট্র্যান্ড থেকে ডটার স্ট্র্যান্ড থেকে তার ডটার স্ট্র্যান্ড এগুলোতে রেপ্লিকেট করে। It is important phenomena happening inside our cells that allowing the body to maintain homeostasis that integrity the body. হোমিওস্ট্যাটিস মেনটেন করে। হোমিওস্ট্যাটিস হচ্ছে আমাদের যে জেনেটিক কোড বা জেনেটিক মেটেরিয়ালগুলো সেগুলোকে একেবারে মেনটেন করা। With the available information about DNA replication, scientific community today have a proper idea of genome sequencing, which has now been applied in different expertise ranging from clinical diagnosis to possible treatment in genetic disease. এই যে ডিএনএ রেপ্লিকেশানের যে জিনিসটা, যে ডিএনএ রেপ্লিকেশানের যে মেকানিজম, এটা দিয়ে যে জিনোম সিকোয়েন্স থেকে শুরু করে জিন ভেক্টর, জিন ক্লোনিং, জিনের এডিটিং, এগুলো বিভিন্ন মেডিকেল ফিল্ডে এগুলো ইউজ করে অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে মেডিকেল ফিল্ডে। ডিএনএ রেপ্লিকেশান হ্যাজ মেড সিকোয়েন্সিং দ্য হোল হিউম্যান জিনোম সিকোয়েন্সিং, এগুলো আছে। এনজাইম ইনভলভড DNA replication has now been greatly studied due to over application the recent breakthrough CRISPR technology, যেটাকে আমরা বলা হয় জিন এডিটিং টেকনোলজি, যেখান থেকে দুটো আলাদা জিন, ধরো এটা একটা জিন আর এটা একটা জিন, এই দুটো জিনকে একসঙ্গে অ্যাটাচ করে নতুন একটা জিন তৈরি করা হয়, মিউটেশন যেটাকে বলা হয় মেনলি। তো এগুলো কিছু রয়েছে, এগুলো তোমরা পজ করে পড়ে নিতে পারো। ডিএনএ রেপ্লিকেশানে মেনলি আরও কিছু এনজাইম কাজ করে, যেগুলো তোমাদের বলছি। ডিএনএ পলিমারেজ 3 এই এনজাইমটা মেনলি কাজ করে, এটার কাজটি রেপ্লিকেজ এনজাইম এটাকে বলা হয়, কারণ এটাই তোমার রেপ্লিকেশনটা ইনিশিয়েট করায় আর রেপ্লিকেশনটা মেন ভূমিকা পালন করে। ডিএনএ পলিমারেজ 1 এটা কী করে, এটা হচ্ছে একটা রিপেয়ার এনজাইম, মানে এটা তোমার ডিএনএ মধ্যে যে সিনথেসিস করার সময় যে এরারগুলো হয় সেই এরারগুলো আর যে গ্যাপগুলোকে ফিল করে। ডিএনএ লাইগেজ এটা কী করে, এটা যে মিক্স মিনস এই যে ওকাজাকি ফ্রেগমেন্ট যেগুলো, সেই ফ্রেগমেন্টগুলোর এই যে পার্টগুলো এগুলোকে ফিল করে কে, ডিএনএ লাইগেজ। আরএনএ পলিমারেজ আর আরএনএ প্রাইমেজ যেটা হচ্ছে তোমার ডিএনএ পলিমারেজ 3কে নতুন ডিএনএ স্ট্র্যান্ডটা সিনথেসিস করার জন্য যে 3 প্রাইমে হাইড্রক্সিল গ্রুপটা অ্যাটাচ করে সেটা এইটা। আরএনএসএইচকে রিমুভ দ্য আরএনএ প্রাইমার ওয়ান্স ডে কমপ্লিটেড। আরএনএ প্রাইমার যখন অ্যাড হলো, ধরো এটা একটা ডিএনএ, ঠিক আছে, এটা একটা ডিএনএ, এখানে ধরো তোমার আরএনএ প্রাইমার অ্যাড হলো আর এখান থেকে আমরা নতুন ডিএনএ পলিমারের স্ট্র্যান্ডটা সিনথেসিস করাচ্ছে, ঠিক আছে। এবার তারপরে আরএনএ প্রাইমারের দরকার নেই, তো অলরেডি সিনথেসিস হয়ে গেছে, তখন সেটাকে কেটে বার করে দেয় হচ্ছে আরএনএস এনজাইমটা, এই যে তখন সেটাকে কেটে বার করে দেয় আরএনএস এনজাইমটা, বুঝলে। নেক্সট হচ্ছে ডিএনএ হেলিকেজ আর ডিএনএ গাইডেজ, দুটোই কি কাজ করে, আনওয়াইন্ডিং দ্য ডিএনএ ডুপ্লেক্স। হেলিক্স ডিস্টেবিলাইজিং প্রোটিন প্রিভেন্টস দ্য আনউন্ড অফ ডিএনএ ইমিডিয়েটলি রিওয়াইন্ডিং, যেটা হচ্ছে এসএসবি প্রোটিন। আর ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের পুরো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ডিএনএ রেপ্লিকেশন দুটো টাইপ হয়, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিকটা আরেকটু কমপ্লিকেটেড, প্রোক্যারিওটিকটা আমরা আজকে জানলাম। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ইউক্যারিওটিক রেপ্লিকেশন হয়, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেলের নিউক্লিয়াসে এটা হয়, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়। ইউক্যারিওটিককে মাল্টিপল সাইটস থাকে রেপ্লিকেশনে, কিন্তু প্রোক্যারিওটিকে সিঙ্গেল সাইট, যেটাকে অরিজিন অফ রেপ্লিকেশন বলে। ইনিশিয়েশন হয় অনেকগুলো সাব ইউনিট প্রোটিন থেকে, এখানে খালি ডিএনএ এ, ডিএনএ বি, তার সঙ্গে যে এনজাইমগুলো থাকে। মাল্টিপল রেপ্লিকেশন ফর্ম হয় ইউক্যারিওটিকের ক্ষেত্রে, যেখানে অনলি দুটো, যেখানে বাইডিরেকশনে বলা হচ্ছে অনলি দুটো রেপ্লিকেশন ফর্ম হয় প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। ওকাজাকি ফ্রেগমেন্ট ইউক্যারিওটিকের ক্ষেত্রে 100 থেকে 200 নিউক্লিওটাইডস হয়, যেখানে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 1000 থেকে 2000 হয়, মানে বেশি ওকাজাকি ফ্রেগমেন্ট প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে হয়। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএটা সার্কুলার আর ডাবল স্ট্যান্ডার্ড হয়, ইউক্যারিওটিকের ক্ষেত্রে লিনিয়ার আর ডাবল স্ট্যান্ডার্ড হয়। ইউক্যারিওটিকের ক্ষেত্রে স্লো প্রসেস রেপ্লিকেশনটা, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ফাস্ট প্রসেস। এরকম আরও অনেক কম্প্যারিজন হয়, যেমন কি এখানে তুমি দেখতে পাচ্ছ
এটা হচ্ছে প্রোক্যারিওটিকের রেপ্লিকেশন, এটা হচ্ছে ইউক্যারিওটিকের রেপ্লিকেশন। প্রোক্যারিওটিকের রেপ্লিকেশনে যে ডিএনএটা সেটা সার্কুলার, সেখান থেকে আমাদের রেপ্লিকেশন ফর্ক তৈরি হচ্ছে বাইডিরেকশনাল, সেখান থেকে ডটার ডিএনএ। ইউক্যারিওটিকের কি এটা লিনিয়ার থেকে রেপ্লিকেশন ফর্ক তৈরি হচ্ছে, সেখান থেকে তোমার এনজাইম এসে অ্যাড হচ্ছে, দেন প্রোগ্রেস হচ্ছে, দেন সেখান থেকে রেপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে। মানে দুটোরই নিজের নিজের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। আজকে আমরা মেনলি এই প্রোক্যারিওটিকের রেপ্লিকেশনটাই পড়লাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।